ভারতের কিন্তু হুঁশ হচ্ছে না। 1947 সালে এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা যখন ছেড়ে যায় বা পালিয়ে যায়, চলে যায় শেখ হাসিনার মতো, তখন সেই আধিপত্যবাদের শূন্য স্থানে আসনটি দখল করতে চায় ভারত। যদিও তখন সাম্রাজ্য ছিল না, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয়েছে এই দক্ষিণ এশিয়াতে বা ভারত উপমহাদেশে। সাম্রাজ্য চলে গেলেও, সম্রাট না থাকলেও ভারতের শাসকরা নিজেদের কাল্পনিক সম্রাট ভাবতে শুরু করেন। সে কথা আপনি সেই নেহেরু থেকে শুরু করে আজকের মোদি পর্যন্ত সবাই নিজেকে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যের সম্রাট ভেবে এসেছে, কিন্তু স্থায়ী আসন জ্ঞানে বসতে পারেনি। বিভিন্ন ভুল, অহমিকা, দাম্ভিকতা তাদেরকে আসলে আবার পিছিয়ে দিয়েছে। সেই নেহেরু থেকে মোদি পর্যন্ত মাঝখানে ধুতি টুতি পরে মহাত্মা নাম দিয়ে গান্ধী নামক এক লোক ঢুকেছিল। তার কথাও যদি বলেন, তাও হিন্দুত্ববাদী যে বা হিন্দুইজমের যে আধিপত্যবাদ, সেই ধারণা থেকে এই গান্ধীও বের হয়ে আসতে পারেনি। সেই গান্ধী তার নামের মতোই হিন্দুত্ববাদের সাম্প্রদায়িকতার গন্ধ ছড়িয়েছে। যদিও এই দেশের হিন্দুত্ববাদীরা বা প্রথম আলো চ্যানেলাইরা গান্ধীকে অতি মহান মহামানব বানিয়ে রাখার চেষ্টা করেছিল। আসলে সেও একই রকম। মাঝখানে মহান হবার কিছুদিন চেষ্টা করেছিল গান্ধী, কিন্তু শিক্ষা দীক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারে গান্ধীর গন্ধ বেরিয়ে গিয়েছে। দেখেন, ভারতের হুঁশ হবে না এ কথা কেন বলছি? দক্ষিণ এশিয়াতে যে দেশগুলো আছে, আপনি ধরেন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং বাংলাদেশ, কারোর সাথে কিন্তু এই আওয়ামী লীগের ভারতের সম্পর্ক ভালো না। পাকিস্তানের সাথে সম্পর্ক আছে। ভারত ভেবেছিল ব্রিটিশরা চলে যাবার পর সেই আধিপত্যবাদের, সাম্রাজ্যবাদের সেই আসনে নিজেরা বসে এই দক্ষিণ এশিয়াকে শাসন করবে গণতান্ত্রিক মুখোশে সাম্রাজ্যের মতো করে। কিন্তু সিকিম এবং হায়দ্রাবাদকে ভারত দখল করে নিলেও কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রটি তাদেরকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। পাকিস্তান রাষ্ট্র হিসাবে ছোট, ভারতের 5 ভাগের 1 ভাগ বা অনেক হিসাবে 6 ভাগের 1 ভাগ, অনেক ছোট। লোক সংখ্যা 5 ভাগের 1 ভাগ, অনেকে বলে 6 ভাগের 1 ভাগ, অনেক ছোট, অনেক কম। কিন্তু পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যবাদকে, শক্তিকে চ্যালেঞ্জ করে এসেছে, তা প্রতিবারই ভারত তার নাক কেটে চোখ বন্ধ করে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। সেটা কিভাবে? অনেকবারই ভারত চেয়েছে পাকিস্তান সহ সবগুলো দেশকে তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু 1990-এর দশকে যখন ভারত পারমাণবিক বোমা তৈরি করে, পাকিস্তানও তখন পারমাণবিক বোমার মালিক হয়ে যায়। বারবার, অসংখ্যবার তারা চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হয়েও পারমাণবিক সংঘাতের ভয়ে তারা সবসময় সেই যুদ্ধ থেকে পিছিয়ে এসেছে। অর্থাৎ পাকিস্তানের চ্যালেঞ্জ ভারতকে খামোশ করে দিতে পেরেছে। পাকিস্তানের চ্যানেল যত সমস্যাই থাকুক, তারা ভারতের আধিপত্যবাদের প্রতি একটি চ্যালেঞ্জ তৈরি করে রেখেছে। আপনি যদি আফগানিস্তানের কথা বলেন, আফগানিস্তান আমেরিকার শত্রু। ভারত আমেরিকাকে শত্রু মনে করে রাজনৈতিকভাবে, যদিও আমেরিকার কাছ থেকে অনেক সুবিধা তারা নেয় চীনের কথা বলে, যে চীনকে তারা মোকাবেলা করবে। সেই আফগানিস্তানে ভারত বন্ধুত্ব তৈরি করতে পারত, কিন্তু সেখানে দেখেন ধর্মের এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারত দেশটি 2-1টি ব্যতিক্রম ব্যতীত ধর্মীয়ভাবে ব্যাপক অন্ধ, একটা ধর্মান্ধ জাতি। যদিও এই গালিটি তারা আমাদেরকে দেয়, বাংলাদেশিদেরকে দেয়, আসলে ভারত একটি চরমভাবে ধর্মান্ধ জাতি। এই ধর্মের কারণে তারা আফগানিস্তানের সম্পর্ক তৈরি করতে পারেনি। সেই আফগানিস্তানের চীনের সম্পর্ক এখন মধুর। আফগানিস্তান গাড়ি বানাচ্ছে, আফগানিস্তান পানির সংকট দূর করছে, দীর্ঘমেয়াদী পানির চ্যানেল খনন করছে। ভারত সেখান থেকে পালিয়ে এসেছে।
চীনের সাথে ঠিকই সম্পর্ক আছে, তারা সেখানেও সম্পর্ক রাখতে পারেনি। অর্থাৎ ভারতের হুঁশ হবে না, বিবেক জাগ্রত হবে না, সুবিচার জাগ্রত হবে না তাদের ব্রেনে, তাদের হুঁশও হবে না। আপনি যদি নেপালের কথা বলেন, নেপালের এই যে রাজ পরিবার 2008 সালে রাজ পরিবারে একসাথে কতজন সদস্য নিহত হয়েছে মনে আছে? এরপর থেকে ভারতের সাথে একটি সুসম্পর্ক তো হবার কথা নেপালের সাথে। নেপাল কিন্তু একটি হিন্দু রাষ্ট্র, অথচ দেখেন সেই রাষ্ট্রের সাথেও ভারতের সম্পর্ক ভালো না। কারণ ওই যে আধিপত্য, মানুষ যতই একই ধর্মের অধিকারী হোক না কেন, আধিপত্যবাদ, হিংসা, বিদ্বেষ, অন্যকে নিচু মনে করার চেষ্টা করা প্রবণতা আপনাকে অবশ্যই তার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে। আর বন্ধুত্ব তো দূর কি বাদ। একইভাবে আপনি ভুটানের কথা ধরতে পারেন। ভুটানের সাথে ভারতের এত ভালো সম্পর্ক যে ভুটানের টিভি চ্যানেল পর্যন্ত নেই, ভারতের টিভি চ্যানেল দিয়ে তারা চলে। আর সেই ভুটান এখন ভারতের ট্রাক আটকে দেয়। যদি আমাদের কাছে এটার জন্য ক্ষমা না চাও, কোনো একটি ভুল করেছে, সীমান্তে একজন মানুষ হত্যা করেছে। আমার মনে আছে 2016 সালে ভুটান সীমান্তে একজন মানুষ হত্যা করেছিল, একজন ভুটানি নাগরিককে হত্যা করেছিল ভারতীয় বিএসএফ। ভুটান সেটাকে ক্ষমা চাইতে বাধ্য করেছে, অথচ বাংলাদেশে হাজার হাজার মানুষ মারে, আওয়ামী লীগের কোনো টু শব্দ ছিল না। আওয়ামী লীগ নিজ থেকে বলে বসে এরা চোর ছিল, আমাদের দেশের মানুষকে তারা এটা বলে বসে। কোনো কূটনৈতিক তৎপরতা তাদের ছিল না। ভুটানের সাথেও তাদের সম্পর্ক ভালো। এরপরে আসেন আপনি মালদ্বীপ। মালদ্বীপের লোক সংখ্যা মাত্র 5 লক্ষ। সেই মালদ্বীপের নেতা মোহাম্মদ মইজু স্পষ্ট ঘোষণা দিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে, ইন্ডিয়া আউট। এই ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে শেষ পর্যন্ত মইজু প্রেসিডেন্ট ইলেকশনে জিতে গিয়েছে এবং জিতার পর 3 মাসের মধ্যে নেপাল থেকে, মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই হলো ভারতের অবস্থা। এরপরে আপনি বাংলাদেশের কথা ধরেন। বাংলাদেশ হলো ব্যতিক্রম, বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। যদিও বাংলাদেশের মানুষ তাদেরকে ন্যূনতম পছন্দ করে না, শুধু আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগের ভারতের আওয়ামী লীগ আসলে আমাদের কোনো দলই না, এটা কোনো বাংলাদেশের দল না, এটা একটা ভারতের দল। এই দেশে থাকবে, এই দেশে খাবে, এই দেশের থেকে অর্থ উপার্জন করে চাঁদাবাজি করবে, এই দেশের মানুষের উপর অত্যাচার করবে, ভারতের পক্ষ নেবে। এটাই হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কারণে গত 23টা বছর, শেখ মুজিবের আমল থেকে শুরু করে 23টা বছর বাংলাদেশকে শাসন করেছে এই আওয়ামী লীগ। ভারত শাসন করেছে আওয়ামী লীগ দিয়ে। আমরা হেরে গিয়েছি, যেটা পাকিস্তান পেরেছে, শ্রীলঙ্কা পেরেছে, নেপাল পেরেছে, মালদ্বীপ পেরেছে, ভুটান পেরেছে। সেই কাজটা আমরা করতে পারিনি আমাদের শাসকদের কারণে, এই আওয়ামী লীগের কারণে, এই বিএনপির কারণে। এখন ডক্টর ইউনূস একটু চেষ্টা করে যাচ্ছেন, কতটুকু পারে বিএনপি বা আওয়ামী লীগ, কতটুকু করতে দেয় ডক্টর ইউনূসকে, সেটি দেখার বিষয়। শ্রীলঙ্কা যারা ভারতপন্থী শাসক ছিল তাদেরকে দেখেছেন, এমপিদেরকে পিটিয়ে দড়িয়ে দিয়েছে, প্যান্ট শার্ট খুলে ফেলেছে জনগণ। বাংলাদেশে যদি বিএনপি বা আওয়ামী লীগের তো দৌড়ানি দিয়েছে, আওয়ামী লীগের আরও কিন্তু শাস্তি আছে। আওয়ামী লীগ বুঝতেই পারছে না, বিএনপি যদি বাড়াবাড়ি করে বিএনপিকে এই শাস্তি ভোগ করতে হবে, কারণ যেই পাপ সেই শাস্তি। সুতরাং সাবধান হে বিএনপি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।